নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা তারাপদ রায়ের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম চলন্তিকা। অকৃতজ্ঞ এবং কৃতঘ্ন শব্দ দুটির অর্থ একই কিনা সে বিষয়ে শোভনলাল বাবুর মনে একটু সন্দেহ আছে, কিন্তু সন্দেহ নিরসনের কোনো উপায়ই নেই এই মুহূর্তে তার কাছে। বাংলা অভিধানটা গত সপ্তাহেই নির্মলা দেবী নিয়ে গেছেন। বলেছিলেন পরের দিন সকাল হতে না হতে ফেরত দিয়ে যাবেন। দেননি। কেউ কথা রাখেননি। নির্মলা দেবীও কথা রাখেননি। এই সপ্তাহের মধ্যে একদিন বাজারে, দুদিন বাস স্ট্যান্ডে নির্মলা দেবীর সঙ্গে শোভনলাল বাবুর দেখা হয়েছে। তাকে দেখে নির্মলা দেবী চোখের কোণায়, ঠোঁটের প্রান্তে মৃদু অভ্যস্ত হাসি হেসেছেন, কিন্তু অভিধান নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। শুধু নির্মলা দেবীর কাছে নয়, অনেকের কাছেই অনেক কিছু পাওনা আছে শোভনলাল বাবুর। হিসেব করতে গেলে লম্বা ফিরিস্তি হয়ে যাবে, সব মনে পড়বে না। এত মনে থাকে না কি কারো? আর মনে থেকেই বা কী লাভ? একবার কোনো জিনিস হাতছাড়া হলে যতই মনে করে তাগাদা দেওয়া যাক, সে কি আর সহজে ফেরত পাওয়া যায়? আসল কথা হলো, সহজে বা কঠিনে কোনোভাবেই ফেরত দেওয়া যায় না। এর যে ব্যতিক্রম নেই তা অবশ্য নয়। 2.5 বছরের টকবকে ছিমছাম মেয়েটার নামটা সুন্দর। মাছের নামের নাম মৌরলা। ঝলমল করে খেলে বেড়ায় শোভনলাল চক্রবর্তীর বাড়ির সামনের রাস্তায়, পাশের পার্কে। সে তার মা এসে একদিন শোভনলাল বাবুর কাছে থার্মোমিটার ধার নিয়ে গেল। পুরনো দিনের হিক্স কোম্পানির অতি বিশ্বস্ত থার্মোমিটার নিয়ে বাড়িতে ফিরে যেতে মৌরলার মা দেখল শোভনলাল বাবুর বাইরের ঘরের দেয়ালে বড় বড় সাইনবোর্ড। সুকুমার রায় থেকে বেমালুম চুরি করে এই নোটিশটি তিনি দিয়েছেন। কেঁদে কেঁদে হেসে হেসে ভুগে ভুগে কেসে কেসে দেশে দেশে ভেসে ভেসে একতাল বেসে বেসে টাকা মোড়ে পালালি শেষে। দেয়ালের এই নোটিশ তথা বিজ্ঞাপন দেখে নমিতা একটু থমকে দাঁড়ালো। মৌরলাকে শোভনলাল বাবু খুব ভালোবাসেন, আন্তরিক স্নেহ করেন। মৌরলা অনবরতই এ বাড়িতে, যে বাড়ির নাম শোভন কুঠির, তাতে যাতায়াত করে। তার পিছু পিছু নমিতাকেও প্রায়শই যাতায়াত করতে হয়। কিন্তু নমিতা এই নোটিশ তথা বিজ্ঞপ্তি এই দেয়ালে এর আগে কখনো দেখেননি। নমিতাকে থমকে দাঁড়িয়ে যেতে দেখে সুবুদ্ধি শোভনলাল বাবু প্রশ্ন করলেন, কি হলো? নমিতা কিছু না বলে নোটিশ বোর্ডটার দিকে তাকিয়ে রয়েছে দেখে শোভনলাল বাবু বললেন, ওই বিজ্ঞাপন তোমার জন্য নয়। তুমি তাড়াতাড়ি গিয়ে থার্মোমিটারটি ফেরত নিয়ে এসো। আমি এই সদর দরজায় দাঁড়িয়ে আছি। নমিতা তখনও থমকে দাঁড়িয়ে আছে। বিশেষ করে এই কথা শোনার পরে সে আরও গোলমেলে পড়ে গেছে। থার্মোমিটারটা রেখে যাবে কিনা সে ভাবছিল, কিন্তু সেটা খুব খারাপ দেখাবে। বুড়ো মানুষেরা একটু গোলমেলে হয়। নমিতার শ্বশুরমশাই মানে মৌরলার ঠাকুরদাও খুব গোলমেলে, একটু মানিয়ে চলতে হয়। নমিতা থার্মোমিটার নিয়ে বেরিয়ে যেতে শোভনলাল বাবু নিজের বাড়ির সদর দরজার বাইরের রাস্তার ওপারে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি নমিতার দিকে। কখন নমিতা এটি ফেরত নিয়ে আসবে, তার কাছ থেকে এটি উদ্ধার করে বাড়িতে ঢুকে ওষুধের বাক্সে সেটা আবার ঢুকিয়ে রাখবেন। কিন্তু এই মুহূর্তে শোভনলাল বাবুর একটাই চিন্তা। শোভনলালের এই দুশ্চিন্তার মূলে অবশ্য ঘনিষ্ঠ কারণ আছে। নমিতার শ্বশুর ভূদেবচন্দ্র দস্তিদার যে কোনো জিনিস ধার করায় এক্সপার্ট, এবং ধার করে ফেরত না দেওয়ায় আরও বেশি এক্সপার্ট। ভূদেববাবুর কাছে কি কি জিনিস পাওনা আছে তার একটা তালিকা মনে মনে মুখস্থ আছে শোভনলাল বাবুর। শুধু ভূদেববাবুর কাছে কি পাওনা আছে তা নয়, দূরে কাছের বহুজনের কাছে যা যা পাওনা আছে,
কিছুই ভুলেননি শোভনলাল বাবু। গলির মোড়ের পীতাম্বরবাবু রেল কোম্পানির বড় চাকরি করতেন। সেই ভদ্রলোকের বাড়িতে আত্মীয় কুটুম হঠাৎ চলে আসায় একটা বড় মশারি বছর দেড়েক আগে এক সন্ধেবেলায় এসে ধার করে। আত্মীয়রা চলে যাওয়ার পরে পীতাম্বরবাবু বলেছিলেন মশারিটা ধোপাবাড়ি থেকে কাচিয়ে ফেরত দিয়ে আসব। শোভনলাল বাবু বলেছিলেন তার কি দরকার, প্রয়োজন হলে আমি নিজেই কাচিয়ে নেব। কিন্তু সে সুযোগ আর শোভনলাল বাবুর শেষ পর্যন্ত পাননি। পীতাম্বরবাবু প্রথম প্রথম এড়িয়ে চলতেন, এখন দেখা হলেও উচ্চবাচ্য করেন না। মশারিটা বোধ হয় ধোপাবাড়ি থেকে কেচে আজও আসেনি। এর চেয়ে মারাত্মক ধারিয়ে হলেন গলির মোড়ের ওপারের জগদম্বা দেবী। অঘ্রাণ মাসের শেষে শনিবারে পূর্ণিমা পড়েছিল। সেদিন সন্ধেবেলায় জগদম্বা দেবী তাদের গৃহে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করছিলেন। পুজোর দিন সকালে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করার জন্য নাতির হাত ধরে এসে শাঁখ, কাঁসর, ঘণ্টা, তামার কোষাকুষি, চন্দনের পাটা ধার করে নিয়ে যান জগদম্বা। ফেরত দেওয়ার নামগন্ধটি নেই। শোভনলাল বাবু একদিন সকালে নিজে থেকে জগদম্বার দেবীর বাড়িতে গিয়েছিলেন জিনিসগুলো উদ্ধার করতে। কিন্তু ভদ্রমহিলার নাতি বলে ঠাকুমা কাপড় ছাড়ছে বাইরের ঘরে। এরপর 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো, ভেতরে এসে বসতে পর্যন্ত বলল না। এদিকে শোভনলাল বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলেন ওনার কাপড় ছাড়তে এতক্ষণ লাগে কেন। জগদম্বা দেবীর সঙ্গে কিন্তু দেখা হলো না। 1 ঘন্টা পরে নাতি এসে জানালো ঠাকুমা পুজোয় বসে গেছে। বিরক্ত হয়ে শোভনলাল বাবু বললেন তোমাদের বাড়িতে আমার শাঁখ, কাঁসর, ঘণ্টা এসব আছে, সেগুলো নিতে এসেছি। নাতি এবার নিজে এসে বলল কিন্তু সে তো এখন ফেরত দেওয়া যাবে না, সরস্বতী পুজোর পরে পাবেন। শোভনলাল বাবু মিনমিন করে বললেন কিন্তু আমার বাড়িতেও যে সরস্বতী পুজো আছে। অপমানিত শোভনলাল বাবু রাস্তায় নামতে নামতে জগদম্বা দেবীর বাড়ির দিকে তাকিয়ে দেখলেন পুজো টুজো নয়, দোতলায় বারান্দায় সাদা প্লাস্টিকের ইজি চেয়ারে বসে জগদম্বা দেবী নীল মেরুন প্রিন্টেড কাপড়ের সাদা লেস লাগানো আধুনিক ঘটিয়াহাতা নাইটি পরে সকালের খবরের কাগজ পড়ছেন। শোভনলাল বাবু অত্যন্ত ভালো লোক, তার মনে রাগ বিদ্বেষ কিছু নেই। সকালবেলায় ঝলমলে রোদে ইটরঙা জগদম্বা কুঠিরের দোতলায় বারান্দায় প্রতারিকা জগদম্বা দেবীকে মোহিনী বেশে দেখে তার মনটা কেমন হয়ে গেল। শীতের বাতাসের হুহু ভাবটা তার মনের মধ্যে ঢুকে গেল। এ অবশ্য 7 দিন আগের কথা। এই 7 দিন শোভনলাল বাবু ক্রমাগতই জগদম্বা দেবীর কথা ভাবছেন, কিন্তু এই মুহূর্তে শোভন কুঠিরের দরজায় দাঁড়িয়ে শোভনলাল জগদম্বার চিন্তা থেকে বিরত হয়েছেন। এখন ভাবছেন নমিতার এত দেরি হচ্ছে কেন। একটা দুশ্চিন্তাও শোভনলাল বাবুর মাথায় দেখা দিয়েছে। নমিতার শ্বশুর ভূদেব দস্তিদার যদি জানতে পারেন যে তার বাড়িতে একটা থার্মোমিটার ঢুকেছে, সেটা কিছুতেই ফেরত দেবেন না তিনি, সেটা তার ধর্মই নয়। ভূদেব দস্তিদার ধার নেননি এমন কোনো দ্রব্য পৃথিবীতে নেই। শতরঞ্জি, ঝুলঝাড়ু, কাঠের মই, বড় বালতি, চায়ের পেয়ালা, পঞ্জিকা, এমনকি ঘাস কাটার কল পর্যন্ত ভূদেববাবু শোভনবাবুর কাছ থেকে কখনো না কখনো ধার নিয়েছেন এবং তারপর আর ফেরত দেননি। শোভনলাল বাবু ভূদেববাবুর ধার রহস্য সম্পর্কে চিন্তা করে কোনো কুল পান না, কখনোই পাননি। ভূদেববাবুর বাড়িতে এক চিলতে বাগান নেই, ঘাস নেই। ঘাস কাটা কল তার আবার কী কাজে লাগেছে শোভনবাবু কিছুই অনুমান করতে পারেন না। একবার নমিতাকে জিজ্ঞাসা করায় সে অবশ্য অদ্ভুত একটা উত্তর দিয়েছিল, তার শ্বশুর নাকি ছাদের উপর ঘাস কাটা কল চালান। নমিতার কাছে শোভনবাবু জানতে চেয়েছিলেন তোমরা কি ছাদে মাটি ফেলে ঘাসের চাষ করেছো। নমিতা সেদিন শোভন কুটিরে এসেছিলেন মৌরলাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। মৌরলাকে হস্তগত করে এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেদিন চলে গিয়েছিলেন।
আজ নমিতার কাছে ছাদে ঘাস কাটা কলের ব্যবহারের ব্যাপারটা বুঝতে হবে। এদিকে বাড়ির মধ্য থেকে বুড়ো হুলো বেড়ালটা রাস্তায় বেরিয়ে এসেছে। শোভনলাল বাবুর পায়ে পায়ে ঘুরঘুর করছে আর পিঠ ঘষছে। রেডিওর মতো ঘরঘর শব্দ করে বলে এই বেড়ালটার নাম রেখেছেন আকাশবাণী। শোভন কুঠিরে প্রাণী বলতে মোট দুজন, শোভনলাল বাবু আর আকাশবাণী। দুই ছেলে দুজনেই বাইরে। বড়টি দিল্লিতে চাকরি করে, ছোটটি বিদেশে পড়ে। দুজনেরই ঘর সংসার আছে, কদাচিৎ বুড়ো বাপের কাছে আসতে পারে। তার একই মেয়ে, সেও বিয়ে হয়ে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে রয়েছে। নমিতার দেরি দেখে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না শোভনবাবু। নিজেই এগিয়ে যাবেন নাকি থার্মোমিটারটা উদ্ধার করতে, এই রকম ভাবছিলেন। এমন সময় নমিতাকে তাদের বাড়ির দরজায় দেখা গেল। সে এদিকেই আসছে। একটু আগে তার মুখে যেমন একটা চিন্তিত কালচে ভাব দেখা দিয়েছিল, এখন সেটা কেটে গেছে। বেশ হাসি মুখ। নমিতা থার্মোমিটারটা হাতে করে নিয়ে এসেছে। সে এসে প্রসন্ন কণ্ঠে বলল, আকাশবাণী বেড়ালটা নমিতাকে চেনে, খুব পছন্দ করে। নমিতাদের বাড়িতে গেলে তাকে নমিতা মৌরলার উদ্বৃত্ত দুধ, কখনো বা দু এক টুকরো মাছের কাটা খেতে দেয়। এখন রাস্তায় নমিতাকে দেখে আকাশবাণী তার ঘরঘরানি আরও বাড়িয়ে দিল এবং তার পায়ে মাথা ঘষতে লাগলো। নমিতার কাছ থেকে থার্মোমিটারটা ফেরত নিয়ে শোভনলাল বাবু তার পুরনো কৌতূহলের সূত্র ধরে নমিতাকে প্রশ্ন করলেন, তুমি সেদিন বলেছিলে না তোমার শ্বশুর ছাদে ঘাস কাটার কল ব্যবহার করেন? তোমাদের ছাদে কি ঘাস আছে? ভূদেববাবু ছাদে ঘাস কাটা কল দিয়ে কি করেন? নমিতা বলতে যাচ্ছিল যে তার শ্বশুর মহাশয় ছাদে ঘাস কাটেন না, ওটা ছাদের উপর চালান কাক, চিল, পায়রাকে ভয় দেখানোর জন্যে। যখন আমসত্ত্ব কি ডালের বড়ি, চাল কি ডাল ছাদে রোদ দেওয়া হয় তখন। কিন্তু সে কিছু বলার আগেই পথের ওপাশে দেখা গেল জগদম্বা বাহিনী এদিকেই আসছে। জগদম্বা বাহিনী অর্থাৎ স্বয়ং জগদম্বা দেবী এবং তার সেই অনিষ্ট নাতি যার নাম ভোম্বা। তখন আকাশবাণী নমিতার পায়ে পিঠ ঘষছে। জগদম্বা দেবীর নাতি ভোম্বা ছুটে এসে বিড়ালটাকে কোলে তুলে বলল, ঠাকুমা, এই বিড়ালটা। আকাশবাণীর ভোম্বাকে খুব পছন্দ হয়নি। ভোম্বার আলিঙ্গনে আবদ্ধ অবস্থায় সে ফোঁস করে উঠল। ভোম্বা তাকে আরও চেপে ধরল। নমিতা জগদম্বা দেবীকে ভালোই চেনে। তার আশঙ্কা হলো আকাশবাণী বোধহয় জগদম্বার বাসায় গিয়ে কিছু চুরি টুরি করে খেয়েছে, তাই নালিশ করতে এসেছেন। শোভনলালবাবু অবশ্য জানেন যে আকাশবাণী অন্য বাড়িতে গিয়ে চুরি করে খাওয়ার বেড়াল নয়, বাড়িতে তার যথেষ্ট খাবার আছে। তাছাড়া অন্য বাড়িতে সে কদাচিৎ যায়। কিন্তু জগদম্বা যা বললেন তা শুনে নমিতা ও শোভনলালবাবু দুজনেই অবাক হয়ে গেলেন। জগদম্বা দেবীর বাসায় খুব ইঁদুর হয়েছে। তিনি ওই বেড়ালটাকে 1 সপ্তাহের জন্য ধার নিতে চান। দুবেলা ভোম্বা এ বাড়িতে এসে খাইয়ে দাইয়ে নিয়ে যাবে। তাছাড়া সারা দিন আর রাতের বেলা জগদম্বা দেবীর বাসায় কাটাবে। ইঁদুরগুলো আর না দেখা দিলে তিনি নিজে এসে বেড়াল ফেরত দিয়ে যাবেন। জগদম্বার কথা শুনতে শুনতে আকাশবাণী ফ্যাঁস ফ্যাঁস করছিল। সে কি বুঝতে পারল কে জানে। হঠাৎ ভোম্বার কোল থেকে মুখ বাড়িয়ে জগদম্বা দেবীর হাত কামড়ে দিল। মুহূর্তের মধ্যে রক্তারক্তি কাণ্ড। এর পরের ঘটনা বিস্তারিত বলার প্রয়োজন নেই। জগদম্বা দেবী নাতিকে নিয়ে দৈত্য আর্তনাতে পাড়া মাত করে তুললেন। লোকজনের ভিড় হয়ে গেল, প্রায় থানা পুলিশ হয়ে যায় এ আর কি। সুযোগ বুঝে মোড়ের দিক থেকে 2 জন হোমগার্ডও এগিয়ে এলো। জগদম্বা দেবী চেঁচামেচি থামিয়ে তাদের কি বলতে যাচ্ছিলেন তার আগে শোভনলালবাবু বললেন, আমার বাড়ি থেকে
শঙ্খ, কাসর, ঘণ্টা এসব পুজোর জিনিস চুরি গেছে। জগদম্বা দেবীর হাত দিয়ে তখনও টপটপ করে রক্ত ঝরছে। একে বেড়ালের কামড়, তার উপরে শোভনলাল বাবুর এই মিথ্যা ভাষণ। ধার নিয়ে চুরি হয়ে গেছে বলে তিনি হতভম্ব হয়ে গেলেন। নাতির হাত ধরে ধূপ করে বাড়ির দিকে ফিরে গেলেন। আধ ঘন্টার মধ্যে বোম্বাই একটা থলেতে করে শঙ্খ, ঘণ্টা, চন্দন পাটা সব ফেরত দিয়ে গেল। জানালার মাথায় বসে আকাশবাণী সব পর্যবেক্ষণ করছিল। শোভনলাল বাবু জিনিসগুলো সব মিলিয়ে নিলেন। এর মধ্যে পাড়ায় কি একটা রটে গেল যে মহান শোভনলাল বাবুর পোষ্য বেড়ালের মাথা খারাপ হয়ে গেছে। সে লোককে কামড়াতে শুরু করেছে। শোভনলাল বাবুর কাছ থেকে যারা কিছু ধার নিয়ে ফেরত দেয়নি, তারা বেছে বেছে তাদেরই নাকি কামড়াচ্ছে। বিকেল নাগাদ লম্বা লাইন পড়ে গেল। এত জিনিস লোকে ধার নিয়েছিল শোভনলাল বাবুর মনেই ছিল না। পেতলের গামলা, কাঁসার বাটি, অ্যালুমিনিয়ামের কড়াই, স্টিলের থালা, বেতের চেয়ার, কাঠের টুল থেকে শুরু করে 1 কেজি চাল, 1 কাপ চিনি, তালিকা বাড়িয়ে আর লাভ নেই। এমনকি শেষের দিকে নমিতা এসে শ্বশুরের ধার করে নেওয়া ঘাস কাটার কলটাও ফেরত দিয়ে গেল। শোভনলাল বাবু ভেবেছিলেন নমিতা বুঝি থার্মোমিটারটা আবার চাইতে এসেছে, কিন্তু তা নয়। ওটার আর দরকার হবে না। নমিতার সঙ্গে তাদের কাজের মেয়ে ঘাস কাটার কলটা নিয়ে এসেছে। শুধু নির্মলা দেবী ব্যতিক্রম, তিনি চলন্তিকা ফেরত দিতে এলেন না। কোনো দিন আসবেন কি কে জানে। তো বন্ধুরা, এই ছিল তারাপদ রায়ের ভীষণ সুন্দর একটি মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।